আদাব। নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। সুপ্রিয় হোমিওপ্রেমী জুনিয়র ডাক্তার ভাই বোনেরা এবং যারা আজকের আমার এই আলোচনার বিষয়বস্তু অর্থাৎ ন্যাসাল পলিপস বা নাকের পলিপাস রোগে আক্রান্ত, তাদের সকলের জন্যই আমি বলবো এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রত্যেকেরই এই আলোচনাটি হতে কিছু না কিছু নতুন কিছু জানতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার যে সমস্যা সেই সমস্যা নিরাময়ের ঔষধ আপনি পেয়ে যাবেন। তো প্রথমে চলেন যে আমরা আসলে নাকের যে পলিপাস, আমরা যেটা বলি যে নাকের পলিপাস বা ন্যাসাল পলিপস যেটা আছে সেই বিষয়টা কি। যে নাকের মধ্যে আমরা যদি দেখি যে এখানে যে নাকের মধ্যে এক ধরনের এক ধরনের অর্বুদ বা টিউমার আকৃতির নরম যে ছোট কিছু অংশ থাকে সেটাকে আমরা মূলত যে নাকের পলিপস বা পলিপাস বলি। তো এই পলিপাসটা আসলে বিভিন্ন কারণে হয়। তার মধ্যে আমরা যে সকল কারণটাকে বেশি চিহ্নিত করি হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে, সেটা হচ্ছে সাইকোটিক এক ধরনের দোষ থাকে বা টিকার দেওয়ার কুফলের কারণে হয় সব। এটা হচ্ছে একটা জেনেটিক কারণেও হতে পারে। এছাড়া যদি কারো ঘন ঘন ঠান্ডা লাগে, তারপরে বেশি ধরেন ধুলো বালিতে কাজ করে বা নাকে এই ধরনের প্রবণতা, তার ধুলোবালিতে কাজ করার প্রবণতাটা বেশি এই ক্ষেত্রে থাকে, বা ঘন ঘন সর্দি লাগার কারণে নাকের ভিতরে যদি মিউকাস জমে থাকে, সেই ক্ষেত্রে এই মিউকাস থেকে বা এই ধরনের আবদ্ধ নাকের ক্ষেত্রে সংক্রমিত হয়ে সেখানে পলিপসের উৎপন্ন হতে পারে বা পলিপস হতে পারে। এছাড়াও দেখা যায় যে স্ত্রীলোকের ক্ষেত্রে যে ঋতুস্রাব যেটা আছে সেটা দেখা যায় যে বন্ধ হয়েও অনেক সময় দেখা যায় যে পলিপস হতে পারে এবং নাক থেকে এক ধরনের রক্তস্রাব হয় ঋতুস্রাব বন্ধ হয়ে। এছাড়াও আগে বলেছি যে এটা মূলত একটা গুটি। এই গুটিটা অনেকটা দেখেন কেমন দেখা যাচ্ছে, যে সিমের বিচি বা কাঁচা যে মটরশুঁটি আছে মটরশুঁটির মতো অনেকটা দেখতে। হ্যাঁ, এই হচ্ছে মূলত এই নাকের পলিপস। তো পলিপস এখানে আমরা উভয় নাকে এই চিত্রটা দেখছি। পলিপসটা সাধারণত এক নাক এবং দুই নাক, মানে অর্থাৎ উভয় নাকেই হতে পারে, আবার আলাদা আলাদা বাম ডান যে কোনো নাকে হতে পারে। আর এগুলো হওয়ার ফলে যে সমস্যাটা আমরা সবচেয়ে বেশি খেয়াল করি সেটা হচ্ছে রুগীর এটা দীর্ঘ সময়ে থাকার পরে দেখা যায় যে যখন এটার আকৃতিটা একটু বড় হয়ে যায় বা সাইজটা একটু বড় হয়ে যায় তখন নাকটা আবদ্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেই কারণে তার শ্বাস প্রশ্বাসে খুবই সমস্যা হয়, সে শ্বাস নিতে পারে না। এটা হচ্ছে তার বড় একটা সমস্যা এবং সেটার সাথে সাথে দেখা যায় যে রুগীর যে ঘ্রাণ শক্তি থাকে সে ঘ্রাণের প্রবণতাটা তার খুব কমে যায়, সে ঘ্রাণটা খুব একটা পায় না। এবং দেখা যায় যে পলিপস থাকার কারণে তার নাকে এক ধরনের চুলকানির ভাব এবং বারবার হাঁচি দেওয়ার একটা প্রবণতা তা আমরা লক্ষ্য করি। এরপরে আমরা যেই সকল বিষয় বা যে সকল রুগীর ক্ষেত্রে আমরা এই ধরনের পলিপস বা ব্যবহার করি, সেটা যদি আপনি এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যতীত আপনি যদি অন্য প্যাথিতে চিকিৎসা করার চিন্তা ভাবনা করেন, তো আসলে ঔষধে সাধারণত এটা নিরাময় হবে না। তারা সেটাকে বলবে অস্ত্রোপচার বা সার্জারি, যে আমরা বিষয়টা বলি, সার্জারি ডাক্তার ছাড়া এটার আসলে চিকিৎসাটা আপনি পাবেন না, তারা এটাকে অপারেশন করে কেটে ফেলে দিবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাহ্যিক অংশটা ফেলে দিলাম, ভিতরে যদি এইটার উৎপন্ন হওয়ার যে জার্মটা আছে বা যে সাইকোটিক মায়াজমটা আছে সেটা যদি থেকে যায়, আবার সেটা হওয়ার প্রবণতা থাকে। এক্ষেত্রে আমরা যদি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি যদি আমরা ব্যবহার করি বা হোমিওপ্যাথিতে যদি আমরা ঔষধ নেই, তো দেখা যায় যে সেটা গুঁড়ো থেকে আমরা বা স্থায়ী চিকিৎসা হয়, সেক্ষেত্রে আর হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এক্ষেত্রে আসলে অনেক ধরনের মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। তার ভিতরে যে সকল কিছু কিছু মেডিসিন আমি বলছি, ধরেন অলিয়াম সিপা আছে, পিসমেল আছে, ব্যাসিলিনাম আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, ক্যালকেরিয়া ফস আছে, তারপরে আপনার অ্যাসিড নাইট্রিক আছে,
তারপরে ল্যামনা মাইনর আছে, ফসফরাস আছে, নাইট্রিক অ্যাসিড আছে, ফসফরাস আছে, নাইট্রিক অ্যাসিড আছে, সরি অ্যাসিড নাইট্রিক একই, আর সাঙ্গুনিয়া নাইট আছে, যেটা আমরা সাঙ্গুনিয়া নিট আমরা বলি, সেটা আছে, টিউক্রিয়াম আছে, টিউবারকোলোসিস বা টিউবারকুলিনাম যে মেডিসিনটা আছে সেটা আছে, থোজা আছে। এই মেডিসিনগুলো সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এখন চলেন আমরা এই নাকের পলিপাসের ক্ষেত্রে প্রথমে আমরা কোন মেডিসিনটা আমরা দেখতে পাই বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা রোগী পাই, সেই মেডিসিনটা আমরা প্রথমে দেখি। তো দেখেন, এই ক্ষেত্রে আমি প্রথমে যে মেডিসিনটা আপনাদের সামনে বর্ণনা করছি সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। তো ক্যালকেরিয়া কার্বটা হচ্ছে মূলত যে সকল ক্যালকেরিয়া কার্বের রোগী থাকে তারা সাধারণত একটু মোটা, থলথলে এবং মেদপূর্ণ এবং মাংস পেশি বেশি, এই ধরনের রোগীর ক্ষেত্রেই সাধারণত ক্যালকেরিয়া কার্ব ওষুধটি ব্যবহার করা হয়। এবং তাদের যেই সকল ইয়াটা থাকে, যে পলিপসটা থাকে, সেটা সাধারণত নরম এবং পঞ্জের মতো হয় এবং নড়াচড়া করে এটা। আর ক্যালকেরিয়া কার্বটা আরেকটা বলি, ক্যালকেরিয়া কার্ব যে মেডিসিন সেটা হচ্ছে একটা শীতকাতর একটা মেডিসিন। আর এটা সাধারণত বাম দিকের নাকের যে পলিপাস, ইহার যদি অর্থাৎ বাম দিকের নাকের পলিপাসের ক্ষেত্রে ইহা একটি প্রধান ঔষধ। অর্থাৎ বাম নাকে যদি আমরা পলিপসটা লক্ষ্য করি, তো এই ক্ষেত্রে যদি ইয়া থাকে, তো এক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্বটা ব্যবহার করতে পারি। এছাড়া একটা বিশেষ ধাতুগত বৈশিষ্ট্য তো অবশ্যই আছে, সেটা হচ্ছে থলথল প্রকৃতির এবং মোটা প্রকৃতির রোগী। এবং নাকে দুর্গন্ধযুক্ত হলুদ স্রাব বা ঘ্রাণ শক্তি লোপ, এই ধরনের সে দেখা যায় যে নাকে দুর্গন্ধযুক্ত স্রাব আছে, হলুদ স্রাব থাকে, এবং দেখা যায় যে তার ঘ্রাণ শক্তিটা, সে খাবারের ঘ্রাণ বা কোনো বস্তুর ঘ্রাণটা বা দুর্গন্ধ হোক বা সুগন্ধি হোক, সেই ঘ্রাণটা সে পায় না। সাধারণত ঘ্রাণ পাওয়ার যদিও পায়, সেটার মাত্রাটা কিছুটা কমে যায়। এবং আবহাওয়ার পরিবর্তনে যাদের সহজেই ঠান্ডা লাগে, অর্থাৎ অল্পতেই সহজে যাদের ঠান্ডা কাশি লাগে, এই ক্ষেত্রে দেখা যায় যে ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটা আমরা সিলেকশন করতে পারি। মাথা থেকে প্রচুর ঘাম হয়, অর্থাৎ ক্যালকেরিয়া কার্বের আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব যে ক্যালকেরিয়া কার্বের রোগী যখন ঘুমাবে, ঘুমানোর পরে তার মাথার ঘামে বালিশটা পর্যন্ত ভিজে যায়। এবং ক্যালকেরিয়া কার্বের রোগীর ডিম খুবই পছন্দ, কিন্তু তারা দুধ সহ্য করতে পারে না, অর্থাৎ দুধ তারা খেতে চায় না, বা এটা অপছন্দের একটা বিষয় হচ্ছে তাদের ক্ষেত্রে দুধ। এবং ক্যালকেরিয়া কার্বের রোগীর জিভটা যদি আমরা দেখি, সেটার জিভটা থাকে সাধারণত অম্ল স্বাদযুক্ত, অর্থাৎ টক জলে ভর্তি থাকে জিভের ভিতরে, কিন্তু এবং দেখা যায় জিভটা রাতে কিছুটা শুষ্ক থাকে। এমনি টকটকা ভাব বা এরকম থাকলেও রাতে তার জিভটা শুষ্ক থাকে। এবং নিদ্রার ক্ষেত্রে দেখা যায় যে অনিদ্রা, তার ঘুমটা তেমন হয় না, এবং সে ঘুমের ভিতরে যখন স্বপ্ন দেখে, সেক্ষেত্রে মৃত ব্যক্তির স্বপ্নটাই সবচেয়ে বেশি দেখে। এক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটা আমি বলবো, যদি আপনি ষষ্ঠ সংস্করণের মেডিসিন যদি আপনি ব্যবহার করেন, তো 0-2 থেকে শুরু করে আপনি পর্যায়ক্রমিক একবার দিনে একবার অথবা 2বার আপনি সেবন করতে পারেন। আবার যদি দেখেন যে আপনি শততম পদ্ধতির ওষুধ আপনি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 200 থেকে আপনি একটু ব্যবহার করা ভালো। আমি 30 ইচ্ছেতে আমি দেখি যে উচ্চ শক্তিটা এখানে ভালো। 200 1M থেকে পর্যায়ক্রমিক আপনি শক্তি ব্যবহার করতে পারেন, 200 দিনে একবার অথবা 2বার, 1M একবার, এভাবে। যদি আরও উচ্চ শক্তি আপনি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি সপ্তাহে বা ত্রৈমাসিক একবার আপনি মেডিসিনটা ব্যবহার করতে পারেন। তো আরেকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন যে ক্যালকেরিয়া কার্ভের রোগী যেহেতু ডিম পছন্দ, ক্যালকেরিয়া কার্ভের রোগীকে আপনি যখন যদি ক্যালকেরিয়া কার্ভ ওষুধটা সিলেকশন করেন, তা অবশ্যই সেই রোগীকে আপনি বলে দিবেন যে সে যেন ডিমটাকে বর্জন করে, এবং টুকা লবণ এবং ডিম দুইটা জিনিস যেন সে বর্জন করে, তাহলে ওষুধের ফলাফলটা আপনি ভালো পাবেন। এবার আমি যে মেডিসিনটা যাচ্ছি সেটা হচ্ছে ওয়ালিয়াম সেপা, একটা চমৎকার একটা মেডিসিন এই পলিপাসের ক্ষেত্রে। তো নাকে পলিপাস সহ গরমে অদম্য হাঁচি, এখানে আমরা যদি দেখি পলিপসের সহ যদি অদম্য হাঁচি থাকে, বা অর্থাৎ মানে অবিরত হাঁচি, তার হাঁচি একদম বন্ধই হয় না, এরকম এক হাঁচি দেওয়ার সাথে সাথে আবার হাঁচি আবার হাঁচি, এই ধরনের হাঁচি তার যদি আসে, তো এই ধরনের লক্ষণে ওয়ালিয়াম সিপাটা হচ্ছে সবচেয়ে উপযোগী একটা মেডিসিন। তো নাক চোখ হতে জ্বালাকর প্রচুর স্রাব হয়, এখানে দেখা যায় ওলিয়াম সেপা রুগী দেখা যায় যে তার নাক এবং চোখ থেকে মানে সর্দি স্রাব তার নিঃসরিত হয়, এবং নাকের মূলে এবং গোড়ার একটি পিণ্ড থাকার অনুভূতি, অর্থাৎ তার মনে হয় যে নাকের ভিতরের দিকে এক ধরনের পিণ্ড বা গুল কিছু বল বা এই ধরনের কিছু আবদ্ধ থেকে সেটা নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের ভাব সে অনুভব করতে পারে। এবং কাশি,
স্বরভঙ্গ, সর্দি সহ মাথা ব্যথা থাকে। তার ক্ষেত্রে দেখা যায় যে কাশি থাকে, গলায় স্বরটা ভঙ্গ থাকে এবং মাথা ব্যথা থাকে, যেহেতু হাঁচি থাকে এবং সর্দি থাকার কারণে তার মাথা ব্যথা থাকে। এই দেখা যায় যে ওয়ালিয়াম সিপাটা এই ক্ষেত্রে যে প্রয়োগে সর্দিটা আরাম হয়ে তার বুকের যে বসে থাকা যে কাশি থাকে সেইগুলা বের হয়ে আসে। এবং তখন যদি আপনি এই ধরনের রুগীর ক্ষেত্রে যে ওয়ালিয়াম সিপা দেওয়ার পরে যদি দেখেন যে তার বুকের ভিতরে সর্দি আছে বা বসে আছে, তখন যদি আপনি ফসফরাস এক মাত্রা ব্যবহার করেন, খুব ঘন বেশি না, কারণ ফসফরাস আমরা জানি এটা একটা ডেঞ্জারাস প্রকৃতির ওষুধ। কেননা যদি আপনি সঠিক লক্ষণ সংরক্ষণ না করে যদি এটা ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে রোগীর ক্ষতির সম্ভাবনা আছে। তাই আমি বলবো যেটা ঘন ঘন ব্যবহার না করে আপনি ১ মাত্রা অথবা ২ মাত্রা আপনি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই আমি বলবো যে আপনি এই ক্ষেত্রে ৫০ সহস্রতমিক পদ্ধতির ওষুধ আপনি ব্যবহার করবেন। 0-2 থেকে শুরু করে আপনি যত পর্যন্ত হয়তো বা 9-10 পর্যন্ত গেলেই আপনার রোগ নিরাময় হবে। তো আর যদি আপনি উচ্চ শক্তির ক্ষেত্রে যদি আপনি দেখা যায় যে শততমিক পদ্ধতির ওষুধ ব্যবহার করেন, তো 30 এবং 200 শক্তির ওষুধ দিনে 1 বার অথবা 2 বার, প্রয়োজনে আরও উচ্চ শক্তি আপনি ব্যবহার করতে পারেন। তো পরবর্তী আমার তৃতীয় যে মেডিসিনটা, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, সেটা হচ্ছে সাঙ্গোনিয়া নাইট বা সাঙ্গোনিয়া নাইট। তো আমরা এই সাঙ্গোনিয়া নাইটটাকে আমরা আবার যে পলিপাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হিসেবে আমরা ধরি এই সাঙ্গোনিয়া নাইটকে। তো সাঙ্গোনিয়া নাইটের সাধারণত লক্ষণ যেগুলো আমরা দেখি যে এটার নাকগুলা প্রচুর পরিমাণে জলবৎ শ্লেম্বা থাকে, অর্থাৎ তার নাকের ভিতরে প্রচুর পরিমাণে শ্লেম্বা থাকে। এই শ্লেম্বা থাকার কারণে তার নাকটাকে আবদ্ধ বা বদ্ধ অবস্থায় থাকে, বন্ধ, একদম নাকটা আবদ্ধ অবস্থায় থাকে, যার কারণে সে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং জলের মতো শ্রদ্ধি স্রাব সহ জ্বালাকর ব্যথা থাকে। এবং দেখি যে নাক মানে ডান দিকে নাকের পলিপাসে ইহা চমৎকার ওষুধ। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে সাঙ্গোনিয়া নাইটটা হচ্ছে যেটা ডান দিকের নাকে অথবা ডান সাইডে যদি কপালে ব্যথা, নাকের যদি আপনার পলিপাস যদি আমরা ডান পাশে যদি লক্ষ্য করি, ডান পাশের নাকে বা এক নাকে যদি এই ধরনের লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমরা সাঙ্গোনিয়া নাইটকে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া নাসারন্ধ্র ঘন হলদে রক্তময় শ্লেম্বায় অবরুদ্ধ থাকে, অর্থাৎ এই ধরনের শ্লেম্বায় নাকগুলা বন্ধ হয়ে থাকে, এক্ষেত্রে আমরা সাঙ্গোনিয়া নাইটকে আমরা ব্যবহার করতে পারি। এবং নাকের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মামরি থাকে, অর্থাৎ চটা পড়ে সেগুলো তুলে ফেললেও রক্তপাত হয়, এই ক্ষেত্রে আমরা সাঙ্গোনিয়া নাইট আমরা ব্যবহার করতে পারি। তো সাঙ্গোনিয়া নাইট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় আমরা বিষয়টা লক্ষ্য করব যে সেই সকল সাঙ্গোনিয়া নাইটের রোগীর জিহ্বার 2 পাশে ক্ষত থাকে, তা অর্থাৎ তার জিহ্বাটা যদি আমরা লক্ষ্য করি, আমরা জানি যে জিভ প্রতিটা রোগীর লক্ষণের ক্ষেত্রে বা অসুস্থতার লক্ষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে আমরা জিভটাকে নিতে পারি, এটা আসে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা যদি আমরা বলি যে এই ক্ষেত্রে আপনি যদি শততমিক পদ্ধতির ঔষধ যদি ব্যবহার করেন, এক্ষেত্রে যেহেতু মূল অরিষ্ট সহ 1x এবং 3x শক্তিটা সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আপনি দিনে 2 থেকে 3 বার আপনি যদি ব্যবহার করেন, খুব ভালো ব্যবহার করা যায়। এছাড়া দেখা যায় যে এই সাঙ্গোনিয়া নাইট মাদার টিংচার যদি আপনি সরাসরি ব্যবহার করতে পারেন অথবা হাফ আউন্স অলিভ অয়েল বা তেলে ব্যবহার করে যদি নাকে যদি আপনি বাহ্যিক ব্যবহার করেন, সেক্ষেত্রেও খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো এই হচ্ছে সাঙ্গোনিয়া নাইট। আর যদি আপনি এক্ষেত্রে 50 সহস্রতমিক পদ্ধতির ঔষধ যদি ব্যবহার করেন, তো অবশ্যই আপনি 0-2 থেকে শুরু করে পর্যায়ক্রমিক দিনে 1 বার অথবা 2 বার আপনি সেবন করতে পারেন। তো এবার যে মেডিসিনটা আমি কথা বলবো সেটা এই মানে ন্যাসাল পলিপস বা নাকের পলিপসের ক্ষেত্রে আমি বলবো যে এটা আমার দেখার ক্ষেত্রে সবচাইতে বেস্ট এবং একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বা উৎকৃষ্ট একটা মেডিসিন, সেটা হচ্ছে টিউক্রিয়া। অর্থাৎ টিউক্রিয়ামটা আমরা জানি কৃমির একটা মেডিসিন বা কৃমি নাশক ওষুধ হিসেবে টিউক্রিয়ামটা ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে টিউক্রিয়ামটা পলিপসের ক্ষেত্রে, নাকে পলিপস হচ্ছে এবং সে নাকে খুবই ধরনের চুলকানি আছে, এক্ষেত্রে খুব ভালো কাজ করে এই টিউক্রিয়ামটা। অর্থাৎ পুরাতন সর্দি, নাক বন্ধ ভাবসহ শ্লেম্বাপূর্ণ পুরাতন মানে পলিপসে উৎকৃষ্ট একটা ওষুধ হচ্ছে এই টিউক্রিয়াম মেরাম। তো আমরা নাকের গোড়ায় পুঁজ
সৃষ্টি হয়ে যদি গর্ত হয়, অর্থাৎ নাকের গোড়ার দিকে যদি দেখি যে আমরা পুঁজ হয়ে যদি গর্ত হয়, তো এই ক্ষেত্রে আমরা টিউক্রিয়ামটা আমরা ব্যবহার করতে পারি। এবং নাক দিয়ে দুর্গন্ধযুক্ত হলদে স্রাব এবং দুর্গন্ধযুক্ত মামরি উঠে, অর্থাৎ নাক থেকে যদি দুর্গন্ধযুক্ত কোনো চটা বা মামরি উঠে এবং দুর্গন্ধযুক্ত যদি কোনো স্রাব নিঃসৃত হয় এবং দেখা যায় যে নিঃশ্বাসে যদি দুর্গন্ধ থাকে, তার শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ থাকে, এই ক্ষেত্রে আমরা টিউক্রিয়ামটাকে আমরা বিবেচনা করতে পারি। নাক এবং মলদ্বারে চুলকানি থাকে, আগেই বলছি যে টিউক্রিয়ামটা একটা কৃমিনাশক ঔষধ, অর্থাৎ মলদ্বারে যদি এবং নাকে যদি চুলকানি থাকে এবং কৃমি থাকলেও এই ধরনের মলদ্বার সহ নাকে চুলকানি থাকে, এই ক্ষেত্রে টিউক্রিয়ামটা সবচেয়ে ভালো কাজ করে। এবং নিদ্রাকালে অস্থির, হাত পা ছুঁড়ে, অর্থাৎ সে যখন ঘুমায় তার অস্থিরতা থাকে এবং হাত পা এদিক ওদিক সে ছুঁড়ে ফেলে। এবং আগে আমরা বলছি যে টিউক্রিয়ামে যেহেতু দুর্গন্ধ থাকে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঘ্রাণ শক্তি লোপ পায়, সে ঘ্রাণটা শক্তিটা তার তেমন থাকে না। তো এই টিউক্রিয়ামটা আমরা সাধারণত দেখি মূল অরিষ্ট এবং ওয়ানেক্স শক্তিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, মাদারটাই সবচেয়ে ভালো কাজ করে। আপনি ইচ্ছে করলে 50 সহস্রতম পদ্ধতির 0-2 থেকে শুরু করে 3-4 এভাবে আপনি পর্যায়ক্রমে ব্যবহার করতে পারবেন। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি এই ক্ষেত্রে মাদার ওষুধটা খুব ভালো কাজ করে। তো আর টিউক্রিয়াম ব্যবহারের ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, টিউক্রিয়ামের অ্যান্টিডট হিসেবে আপনার ক্যাম্ফোর মেডিসিনটা থাকে। তাই টিউক্রিয়াম ব্যবহার করার সাথে আপনি ক্যাম্ফোরটাকে কখনোই আপনি সাথে ব্যবহার করবেন না। হ্যাঁ, তো চলেন পরবর্তী আমার যে মেডিসিন আছে সেটা আমরা দেখি। এইবার যে আমি মেডিসিনটা দেখছি সেটা হচ্ছে কি লেমনা মাইনর। লেমনা মাইনর, তো এইটা মেডিসিনটা নাকের ভিতর কোমল অর্বুদ, অর্থাৎ নাকের ভিতরে অর্বুদটা যদি যে পলিপসটা থাকে সেটা যদি একটু নরম মানে তুলতুলে ভাব থাকে পলিপস, এবং নাক বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তো এই ক্ষেত্রে উৎকৃষ্ট ঔষধ হচ্ছে এই লেমনা মাইনর। তো নাক হতে এই ক্ষেত্রে আমরা দেখি যে ল্যামনা মাইনর ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই যে লক্ষণটা সবচেয়ে বেশি আপনাকে খেয়াল রাখতে হবে, নাক থেকে পচা দুর্গন্ধযুক্ত ঘন সাদা স্রাব বের হবে, অর্থাৎ তার যে স্রাবটা বের হবে সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত পচা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, এবং নাক দিয়ে সর্দি জ্বরে নাক বন্ধ হয়ে যায়। এবং আরেকটা বিষয় আমরা খেয়াল করব যে এই সমস্যাটা বাড়ে এবং সেটা হচ্ছে বর্ষার সিজন যখন থাকে, অর্থাৎ রেনি সিজনে তার এই লেমনা মাইনরের রোগীর পলিপাসের সমস্যাটা সবচেয়ে বেশি পরিমাণে বাড়ে। তো এক্ষেত্রে যদি আপনি শততমিকের পদ্ধতির যদি ওষুধ আপনি ব্যবহার করতে পারেন একই নিয়মে, এবং 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ আপনি সেম আগের মতো একই নিয়মে আপনি ব্যবহার করতে পারেন। তো সর্বশেষ আমি যে মেডিসিনটার কথা উল্লেখ করব বা আলোচনা করব সেটা হচ্ছে থোজা। থোজা একটি উভয়কাতর একটা মেডিসিন আমরা হিসেবে থোজাকে আমরা ধরি, আর সেটাকে বলবো আমরা সাইকোটিক একটা মেডিসিন হচ্ছে থোজা। আর থোজার রোগীটা আমরা যে বিষয়টাকে আমরা লক্ষ্য করি যে সাইকোটিক দুর্যুক্ত এবং শ্লেম্বা প্রধান যে সকল ধাতু বিশিষ্ট কালো বর্ণের মেদবহুল যে সকল রোগী, তাদের ক্ষেত্রে থোজাটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমি আগেই বলছি যে পলিপস হওয়ার যত কারণ আছে তার ভিতরে একটা কারণ হচ্ছে টিকার কুফল, অর্থাৎ টিকার কুফলের কারণে যদি নাকে পলিপস হয় এক্ষেত্রে দেখবো যে আমরা থোজাটা বেস্ট একটা মেডিসিন, এবং থোজা দিলে ম্যাজিকের মতো কাজ করে। তো পুরাতন গাঢ় সবুজাভ সর্দি স্রাব সহ নাকের পলিপাসের উৎকৃষ্ট ঔষধ হচ্ছে এই থোজা। এবং নাকের ভিতর সাদা সাদা ফুসকা, তাতে টাটানি ব্যথা থাকে, অর্থাৎ নাকের ভিতরে সাদা সাদা ফুসকা থাকে এবং তাতে টাটানি ব্যথা থাকে, এই ক্ষেত্রে আমরা দেখছি যে খুব ভালো হিসেবে কাজ করে, ভালো ফলাফল দেয় হচ্ছে থোজা। তো এই হচ্ছে থোজার সহ নাকের পলিপসের ক্ষেত্রে কার্যকারী যে সকল মেডিসিন। তো থোজা মেডিসিনটা ব্যবহার করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো যে থোজা খাওয়ার সময় রুগীকে আমাদের বলে দিতে হবে যে আপনি কাঁচা পেঁয়াজ খাবার অভ্যাস যদি আপনার থাকে, কাঁচা পেঁয়াজটাকে আপনাকে বর্জন করতে হবে, কারণ কাঁচা পেঁয়াজ খাওয়া অবস্থায় যে আপনার কখনোই এই থোজা মেডিসিনটা ভালো ফলাফল দিবে না বা ভালো কাজ করবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাঁচা পেঁয়াজ খাওয়াটাকে আপনাকে বন্ধ রাখতে হবে। তো ধন্যবাদ। আজকের আমার এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের মতামত বা কমেন্ট থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।